স্মরণ সভা এবং যার স্মরণ করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। 5ই জুন রফিক ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আমরা এবার বিভিন্ন কারণে ভুলে গিয়েছি ঠিক এমন না, বিভিন্ন কারণে রফিক ভাইয়ের স্মরণ সভাটা করতে একটু বিলম্ব হয়েছে। এই জন্য আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের সমন্বয়ক দুঃখ প্রকাশ করবেন যে কেন এত দেরি হইল। যেই কথাটি আমি বলতে চাই, আমরা সবাই বলছি এবং আমাদের সমাজে সবাই জানে কমরেড রফিক খান কোনো পড়ালেখা জানেন না, জানতেন না। তা আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়লে মানুষ শিক্ষিত থাকে না, সবাই তাকে আমরা বলি মূর্খ, পড়াশোনা জানে না। আমি এই বক্তব্যের সাথে একমত না। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা শিক্ষিত, আর স্কুল কলেজে না পড়েও যে মানুষ শিক্ষিত হওয়া যায় এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের কমরেড রফিক খান। একাডেমিক শিক্ষা রফিক ভাইয়ের নাই, কিন্তু একাডেমিক শিক্ষা না থাকার পরেও রফিক ভাইয়ের পরিবারের সদস্যরা এখানে আছেন এবং আমরাও জানি জীবন সংগ্রাম পরিচালনার জন্য, জীবন যুদ্ধে নিজেকে চলমান রাখার জন্য রফিক ভাইয়ের মতো এরকম অর্থনৈতিক সংকট ছিল এরকম খুব কম মানুষ আছে। দেখেন এখানে শ্রমিক ভাই বোনরা আছেন, শ্রমিক নেতারা আছেন। রফিক ভাই কিন্তু একাডেমিক শিক্ষা ছাড়া, স্কুল কলেজের পড়াশোনা ছাড়া একজন মানুষ। বছরে 365 দিনের মধ্যে আমার মনে হয় ওনার 150 দিনও কাজ থাকতো না। উনি যেই সেক্টরে কাজ করতেন সেই সেক্টরে সবসময় কাজ থাকতো না। এমন একজন মানুষ, উনি ওনার ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করিয়েছেন। একাডেমিক শিক্ষার অধিকারী কতজন মানুষ তার ছেলে মেয়েদেরকে মানুষ হিসাবে তৈরি করতে পারে, পড়াশোনা করাইতে পারে। রফিক ভাই কিন্তু সেটা পেরেছেন এবং তার ধারাবাহিকতা। আমাদের কন্যা নাদিরার মেয়ে তো মনে হয় ডাক্তার হবে কয়েকদিন পরে, ইঞ্জিনিয়ার হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। তো রফিক ভাইয়ের মতো শিক্ষিত মানুষ তো আমাদের সমাজে এখন বিরল। উনি শুধু শিক্ষিত না, শিক্ষিতদেরও শিক্ষক ছিলেন। উনি আমাদেরকে শিখিয়েছেন যারা আমরা এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করি, আমরা সবাই একরকম, একই মানুষ, একই উদ্দেশ্য, একই দল। কে জানি বলতেছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঐক্যবদ্ধ হবে, এক পার্টি হয়ে যাবে, এরকম একটা প্রস্তুতি ছিল। রফিক ভাইয়ের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, আমার মনে হয় রফিক ভাই তখন নূতন জীবন, নূতন প্রাণ ফিরে পেয়েছেন। এখন হবে, এইবার বিপ্লবের একটা পার্টি হবে, কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কার্স পার্টি এক হয়ে যাচ্ছে। সেই উৎসাহটা রফিক ভাইয়ের ছিল। রফিক ভাই যখন আমাদের এই নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিল, তখন আমরা শ্রমিক আন্দোলনে আসি নাই, আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত, পরবর্তীতে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছি। রফিক ভাই যে সেক্টরে কাজ করতেন, উনি কিন্তু শুধু সেই সেক্টরের শ্রমিকদের জন্য লড়াই সংগ্রাম করেন না। উনি যে বামপন্থী দল করতেন, সেই বামপন্থী দলের লক্ষ্য ও আদর্শকে ঠিক রেখে অন্যান্য বামপন্থী দলদের যদি একই রকম হইতো, সেই দলকেও উনি নিজের দলের মতোই মনে করতেন। আমরা যারা অন্য রাজনৈতিক দলের কর্মী ছিলাম, আমাদের রাজনৈতিক ঐক্য ছিল, 11 দলীয় ঐক্য, জোট, বাম ফ্রন্ট এরকম ছিল। তখন আমরা একসাথে যখন মিছিলে থাকতাম, রফিক ভাই যে মিছিলে উপস্থিত থাকতেন, সেই মিছিলে স্লোগান না দিয়ে কেউ থাকতে পারতেন না। আমরা একটা মিছিলে থাকলে কেউ একটু আস্তে বলি, একটু জোরে বলি, কেউ বলি না। রফিক ভাই খুব খেয়াল রাখতেন। উনি যদি দেখতেন কেউ স্লোগান ধরছে না,
উনি জোরে চিৎকার করে আসা স্লোগান ধরার জন্য তাকে উদ্বুদ্ধ করতেন। আমাদের রফিক ভাই ছিলেন এমন একজন মানুষ। আজকে আমরা যেই সময়ে কমরেড রফিক খানকে স্মরণ করতে এখানে বসছি, দেখেন আমাদের শ্রমিক সংগঠন আছে, আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে লড়াই সংগ্রাম করছি। 2024-এর 5ই আগস্টের পর আমাদের দেশের শ্রমিক মেহনতি মানুষ যারা লড়াই সংগ্রামে ছিল এবং ছিল না, সবাই মনে করতেন যে এই আন্দোলনটা তো হয়েছে বৈষম্য দূর হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনের পর আমাদের শ্রমজীবী মানুষের, শ্রমিকদের মনে হয় একদম আমরা স্বর্গরাজ্যে চলে যাব। আমাদের শ্রমিকদের আশাও ছিল যে না, অন্তত একটা কিছু তো অর্জন শ্রমিকদের হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেই কয় মাস, 18 মাস, 24 মাস, 18 মাসের বেশি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই 18 মাসে শ্রমিকদের উপর শোষণ নির্যাতন আরো বেড়েছে, শ্রমিক হত্যা করেছে, শ্রমিকদের মিছিলে শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করেছে। আমরা মনে করলাম এই ইউনুস ছিল সে আমেরিকার মানে এটাকে মানে রেজিস্টার্ড দালাল, সে আমেরিকার স্বার্থ ছাড়া কিছু দেখে না। সে ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকার স্বার্থ রক্ষা করছে এবং তার নিজের স্বার্থ উদ্ধার করছে। তার যেই চুরির মামলা, লুটপাটের মামলা, তার গ্রামীণ ব্যাংকের দেনা, এইগুলো তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে সেই দায়িত্বগুলো পালন করছেন। আমরা অনেক আশায় আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করেছিলাম এইবার মনে হয় আমাদের শ্রমিকদের ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করি, রেশনিং এর জন্য আন্দোলন করি, এইবার মনে হয় একটা কিছু হবে। বর্তমান সরকার, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তিনি বললেন বন্ধ কলকারখানা তিনি চালু করবেন, সব কোটি লোককে চাকরি দিয়ে দেবেন, বেসরকারি বা অতীতে যে সরকারি রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো ছিল, চিনি কল, বস্ত্রকল গুলো ছিল, উনি রাষ্ট্রায়ত্ত করবেন। আজকে উনি যে ক্ষমতায় ওনারা আসছেন, ওনাদের নির্বাচনী ইশতেহারও ওই কথাগুলো ছিল। ওই আগের সরকাররা যেমন শ্রমিকদেরকে শুধু ওই খুশি রাখার জন্য ওই গল্প বলার মতো বলে রাখতেন, এখনো তাই করছেন। উনি বলেছেন বন্ধ কলকারখানা চালু করবেন। আমরা যারা যারা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, শ্রমিক সংগঠনের সাথে যুক্ত এবং আমাদের দেশের যারা বিশেষজ্ঞ আছে, তারা পরামর্শ দিয়েছে এই চিনি কলগুলোতে যদি এইটুকু খরচ করা যায়, এই পাটকলগুলোতে যদি এইরকম করা যায়, আধুনিকায়ন করা যায়, তাহলে আমাদের দেশের লাভজনক প্রতিষ্ঠান হবে। সেই জায়গায় হাজার হাজার একর জমি ওই লুটপাটকারীদের হাতে তুলে দিচ্ছে এই বর্তমান সরকারও সেই পরিকল্পনাই আছে। আমাদের চট্টগ্রাম বন্দর টন্দর ওই ইউনুস আলীরা সবকিছু আমেরিকাকে চুক্তি করে গেছেন, এখন সরকারে এসে তারা সেই ধারাবাহিকতাই রক্ষা করছে। এমন পরিস্থিতির মধ্যে আজকে আমাদের শ্রমজীবী মানুষ এবং আমরা আছি। আপনি দেখেন সকল সেক্টরের শ্রমিকদের বেতন মজুরি বাড়ছে। সরকারি আজকে গার্মেন্টস শ্রমিকদের এতদিনের দাবি, আমাদের বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি যে ন্যূনতম মজুরি এত ঘোষণা করতে হবে, সেই জায়গায় কোনো আওয়াজ নাই। একই দেশ, দুই রকমের আইন। সরকারি কর্মচারী কর্মকর্তারা যে এখানে শ্রমিকরা তাদের সুন্দর মজুরিতে ভালো আছে, তারা রেশন, বাসস্থান সবকিছু পাবে, চিকিৎসা। আর আমাদের এই অপ্রতিষ্ঠানিক খাত বা বিভিন্ন বেসরকারি শ্রমিকদের নিজের ন্যূনতম মজুরিটা পর্যন্ত হচ্ছে না। এমন সময়ে আজকে আমরা যারা রফিক খানের সভায় মিলিত হয়েছি, এই সময়টায় আমাদের রফিক ভাইয়ের খুব দরকার ছিল। রফিক ভাই এই হিসাবগুলো বুঝতেন
কারণ উনি অনেক শিক্ষিত, অন্তত শ্রমিকদের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে এইরকম সুশিক্ষিত একজন লোক আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় প্রয়োজন। আজকে রফিকমান খানদের মতো আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই প্রকৃত অর্থে রফিক খানের স্মরণ সভা এবং রফিক খানকে স্মরণ করা হবে। যারা শ্রমিক ভাই বোনরা আছেন, যে যেই সংগঠনই করি, আপনাদেরকে আপনাদের স্বার্থে, শ্রমজীবী মানুষদের স্বার্থে নিজেদের সংগঠন এবং লড়াই সংগ্রামকে জোরদার ছাড়া কোনো বিকল্প নাই। ন্যূনতম মজুরি বোর্ড হয়েই গঠন হবে না, ন্যূনতম মজুরি কখন হবে এটার জন্য আন্দোলন করতে হবে, শ্রমিকদেরকে সংগঠিত হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই আমরা রফিক ভাইয়ের, কমরেড রফিক খানের স্মরণ সভা এবং রফিক খান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। কমরেড রফিক খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।